জীবনে পরিশ্রম ছাড়া সফলতা অর্জন করা সম্ভব না, এটা আমি এক সময় বিশ্বাস করতাম না বলতে কখনো ফিল করতাম না যে আসলে সফলতা অর্জন করতে হলে অবশ্যই পরিশ্রম করা উচিত। তো দেখতে পাচ্ছেন একটা সময় আমি একদমই এই যে যে কাজগুলো করছি এই কাজগুলো একদমই করতাম না, আমি কখনো কোনো কাজের ধারের কাছেও যাইতাম না, এমন অলস ছিলাম। তো একটা সময় আমি বুঝতে পারলাম যে আসলে কাজ ছাড়া তো পৃথিবীতে কিছু নাই। আমাদের আল্লাহ তালা সৃষ্টি করছেনই হচ্ছে কাজ করার জন্য, জীবিকা নির্বাহ করার জন্য, আর হচ্ছে একটু ভালো কাজের মাধ্যমে সবার কাছে সবার মনে জায়গা করে নেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন এই যে আমি আমার ক্ষেতে কাজ করছি, এখানে আমি চিন্তা করলাম যে সেচ দেওয়ার আগে যদি আমি সার দিই তাহলে যেহেতু একটু ঢালু জমি, তো পানির সাথে বেশিরভাগ সারের যে গুণাগুণটা এটা আসলে নেমে যেতে পারে। তো এই জন্য চিন্তা করলাম যে যেহেতু আমার জমিতে নামার সুযোগ আছে, নামলে ফসলের আমার কোনো ক্ষতি হচ্ছে না, তো আমি সেচটা আগে দেই, সেচ দেওয়ার পর তারপর এখানে সার প্রয়োগ করব। তো এইখানে দেখতে পাচ্ছেন এই যে আমি সার প্রয়োগ করে দিচ্ছি। তো সারটা একটু নীল কালার দেখে অনেকেই জিজ্ঞেস করেছে যে ভাই সার এই তো এই কালারের সার তো জীবনে প্রথম দেখলাম। তো আসলে এটা হচ্ছে আমি টিএসপি সার নিয়েছি। টিএসপি সারের সাথে আমি এখানে হিউমিক অ্যাসিড নিয়েছি, হিউমিক অ্যাসিড, আর এরপরে নিয়েছি আমি ন্যাপথলিক অ্যাসিড, এরপরে নিয়েছি আমি এখানে ম্যানকোজেব মেটালেক্সিল গ্রুপের যে ছত্রাকনাশকটা আছে এইটা পাউডার। তো এই পাউডারটা মূলত নীল কালারের, এই পাউডারটাই মূলত আপনাদের চোখে বেশি পড়েছে যে নীল কেন, এই কালারের তো আসলে কখনো কোনো সার দেখি নাই। তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে নীল, তো এই নীল কালারটা মূলত ওই মেটালেক্সিল ম্যানকোজেব গ্রুপের যে ছত্রাকনাশক, এই ছত্রাকনাশকটা এইটা দিলে কি হবে, গাছের যে শিকড়, এই শিকড়ে কোনো রকম ছত্রাকের আক্রমণ হবে না, এছাড়া গাছগুলো পরিপুষ্ট একদম মোটা হয়ে উঠবে। তাছাড়া এখানে কিন্তু আমি সারের সাথে আরও একটা জিনিস প্রয়োগ করেছি, সেটা হচ্ছে পিজিআর অনুখাদ্য। তো এই অনুখাদ্যটার মাধ্যমে কিন্তু গাছটা একদম নিচে থেকে মোটা হয়ে উঠবে এবং খাদ্য গ্রহণ করতে পারবে। তো এই জন্যই মূলত এই অনুখাদ্যটা প্রয়োগ করা। এছাড়া আমি যে হিউমিকটা প্রয়োগ করেছি, হিউমিক অ্যাসিড, এই হিউমিক অ্যাসিড মূলত এই যে আমি যে সারগুলো প্রয়োগ করলাম, প্রত্যেকটা যে উপাদানগুলো আমি প্রয়োগ করেছি এই প্রত্যেকটা উপাদানকে একদম গাছকে খাওয়ার উপযোগী করে তুলবে এই হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড এই সারগুলোকে, অন্যান্য উপাদানগুলোকে একদম পচিয়ে একদম মাটিতে একটা স্তর লেভেলে নিয়ে আসবে এবং ওইখানে রেখে দিবে, পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করবে জমিতে, এরপরে হচ্ছে এই গাছকে আস্তে আস্তে খাওয়ার উপযোগী করে দিবে। তো এই জন্যই মূলত হিউমিক অ্যাসিডটা আমি এখানে প্রয়োগ করেছি। এরপরে ন্যাপথলিক অ্যাসিড, যেটার মাধ্যমে গাছের শিকড়ের সংখ্যা বাড়বে, শিকড়গুলো যখন সংখ্যা বাড়বে তখন কিন্তু এই শিকড়গুলো মাটিতে খুব ভালোভাবে জায়গা করে নেবে এবং মাটি থেকে তার প্রয়োজনীয় খাদ্যগুলো সংগ্রহ করতে পারবে। তো এই জন্যই মূলত আমি এখানে এইভাবে এই উপাদানগুলো একসাথে সারের সাথে মিক্স করে তারপরে প্রয়োগ করলাম। তো বেগুন গাছের পেছন দিকে দেখছেন যে আমি কিছু সার প্রয়োগ করেছি, ওইখানে মূলত টমেটো গাছ আমি লাগিয়েছি। তো টমেটো গাছটা অন্য একদিন অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এই যে আমি কত সুন্দর করে গাছের যত্ন নিচ্ছি, প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু চারপাশে আমি সুন্দর করে সারগুলো দিয়ে দিচ্ছি। তো যেহেতু একটা কথা মনে রাখতে হবে, আমি এখানে কিন্তু শুধু টিএসপি সারটা এই জন্যই নিয়েছি, ফুল এবং ফলের জন্য টিএসপি সার হচ্ছে সবচেয়ে প্রয়োজনীয় একটা জিনিস। সেই সাথে অবশ্যই ফুল ফলের জন্য আরও একটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে যে পটাশ আছে, এমওপি সারটা, এই এমওপি সারটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমি নিজে থেকে অনেক স্টাডি করেও জেনেছি। এছাড়া আমি যে আমার একজন গুরু আছে, সেই গুরুর মাধ্যমে আমি জানতে পেরেছি যে এই ফুল ফলের জন্য এই উপাদানগুলো অত্যন্ত প্রয়োজনীয়, এই জন্য আমি এই উপাদানগুলো একসাথে প্রয়োগ করেছি। তো আপনারা চাইলে আপনারাও ঠিক এইভাবেই প্রয়োগ করতে পারেন। আর এইখান থেকে আমি যেভাবে সার প্রয়োগ করেছি, এরপরে আমি যে প্রত্যেকটা ডোজ কি, কোন সময় কি ছত্রাকনাশক, কোন সময় কি কীটনাশক প্রয়োগ করি এবং কিভাবে এই জমির পরিচর্যা করি, অবশ্যই আপনাদেরকে পরবর্তী ভিডিওর মাধ্যমে ধাপে ধাপে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। তো ধৈর্য ধারণ করে এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই সব কথাগুলো ধারণ করতে না পারলেও অন্তত পক্ষে একটা কথা আমার ধারণ করবেন, সেটা হচ্ছে পরিশ্রম ছাড়া কখনোই সফলতা অর্জন করা সম্ভব না। যদি জীবনে সফলতা অর্জন করতে চান অবশ্যই অনেক বেশি পরিশ্রমী হতে হবে, অনেক বেশি পরিশ্রম করতে হবে।
আর একটা কথা না বললেই নয়, আপনারা দেখেছেন যে অনেক কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু ভিডিওর শেষে বলে দেয় যে ভিডিওটা শেয়ার করেন ভালো লাগলে। আসলে আমি কখনো এটা বলি না। আমার ভিডিও যদি ভালো লাগে কারো, সে একটা আমাকে অ্যাপ্রিসিয়েট করবে বা শেয়ার করবে, কমেন্ট করবে, এগুলো সেটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার। এই জন্য আমি এটা আসলে চেয়ে কখনো নেই না। তো আপনাদের যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন, ভালো না লাগলে শেয়ার করবেন না, এটা আপনাদের ব্যাপার, তাই না? এটা আসলে বলার কিছু নাই। তো আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর তো চেয়ে নেয়, কিন্তু এই ভাই তো কখনো বলেই না যে আমার ভিডিওটা একটু শেয়ার করেন। আসলে আমি কখনো এই কথাটা কাউকে বলি না, শর্ত দিয়ে কখনো ভালোবাসা হয় না, আমি কাউকে শর্ত দেই না। তো অবশ্যই যদি মন থেকে ভালোবেসে থাকেন, ভালোবাসা আপনি আমার প্রতি ভালোবাসা আপনি কিভাবে প্রকাশ করবেন সেটা একদমই আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।